সারাদিন শুধু নাচানাচি করবি, এদিকে যে ক্ষুধা লেগেছে সে হুঁশ কি আছে তোর? ঠিকই বলেছিস না, চল চল বাইকটা নিয়ে জলদি করে বেরিয়ে পড়ি। যে করেই হোক দুজনকে একটা শিকার খুঁজে পেতেই হবে। বাইক নিয়ে গেলে শিকার তাড়াতাড়ি খুঁজে পাবো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল চল তাড়াতাড়ি চল। এই বলে নাট আর বল্টু শিয়াল মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়লো জঙ্গলে শিকার খুঁজতে। শোন বল্টু, বাইকটা আস্তে চালাস কিন্তু, তোর আবার বাইকে উঠলে তো হুঁশ থাকে না। তুই বাইক চালাস নাকি প্লেন চালাস কিচ্ছু বুঝতে পারি না। তোর মতো ভিতর ডিমের সাথে যে কেন বন্ধুত্ব করতে গিয়েছিলাম। মোটর বাইক চালানোর আসল মজা তো জোরে চালানোর মধ্যেই। বাইক যত জোরে চালাতে পারবো ততই তো মজা পাবো। আস্তে চালানোর মধ্যে কি কোনো মজা আছে বল? এখন কথা না বলে শক্ত করে ধরতো আমায়। এই বলে বল্টু শিয়াল মোটর সাইকেলটি এমন জোরে ছাড়লো যে চলতে চলতে মোটর সাইকেলটি হঠাৎ আকাশে উড়ে চললো। বল্টু, এটা কি করলি? মোটর সাইকেলটা তো এখন উড়োজাহাজের মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। যদি এখন পড়ে যায় কি হবে বল? আরে চুপ কর তো না, বেশি কথা বলিস না। তোকে বললাম না আমাকে শক্ত করে ধরে থাকতে। আমার মতো একটা পাকা চালক তোকে কে মোটরসাইকেল থেকে ফেলে দিতে পারে? তুই এক কাজ কর, এখান থেকে আশেপাশে নজর রাখ, দেখতে থাক কোথায় শিকার পাওয়া যায়। যেখানে শিকারের দেখা পাবি শুধু আমাকে বলবি, আমি সেখানেই আমার মোটর বাইকটা নামিয়ে দিব, বুঝেছিস? দেখ তো নাট ভালো করে, ওই দূরে জঙ্গলের ভিতরে একটা মুরগির খামার দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বল্টু, তাই তো মনে হচ্ছে। ওটা তো একটা মুরগির খামারই। তাড়াতাড়ি বাইকটা নামিয়ে দে, ওখানে আমাদের নামতে হবে। মজা করে দুজনে মুরগি খেতে পারবো। এরপর বল্টু ধপাস করে বাইকটি নিচে নামিয়ে দিল। বাইকটি নিচে নামতেই নাট আর বল্টু ছিটকে দুজন দুদিকে পড়ে গেল। ওরে বাবারে, গেল রে গেল, কবরটা মনে হচ্ছে একেবারে ভেঙেই গেল। তোর বাইকে আমি আর কোনোদিন উঠবো না বল্টু। তোকে কতবার বলেছি এভাবে বাইক চালাস না, কিন্তু কে শুনে কার কথা? ও বাগো, চুপ কর হারামজাদা, একটু পরে গেছে তাতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দেখ কি না দুষ্ট মুরগি। চল চল দুজনে মিলে গিয়ে মুরগি ধরে খাই। এরপর নাট আর বল্টু দুজনে মিলে চুরি করে মুরগি খেতে লাগলো। বল্টু, মুরগিগুলো খেতে তো খুব সুস্বাদু। মুরগির পুরো শরীরটা একেবারে তেলে ভরা, খেয়ে খুব মজা পাচ্ছি। কিন্তু এটা কার যে মুরগির খামার? ধরতে পারলে তো 12টা বাজিয়ে ছাড়বে। আরে চুপ কর হারামজাদা, এখানেও তোর ভয়? মুরগি খাচ্ছিস খা, অত কিছু ভেবে তোর লাভ নেই। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে কেটে পড়ি, যে কোনো সময় মুরগির মালিক আবার চলে আসতে পারে। নাট আর বল্টু যখন খামারের মুরগি চুরি করে খাচ্ছিল, ঠিক তখনই সেখানে খামারের মালিক গর্জিলা চলে আসে। ওরে বাজে শিয়ালের দল, তোদের এত বড় সাহস আমার খামারের মুরগি চুরি করে খাস? আজ তোদের একদিন কি আমার একদিন। বল্টু, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চল তাড়াতাড়ি পালাই। এরপর নাট আর বল্টু বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে পালাতে শুরু করলো। ওরে দুষ্ট বাজির দল, তোরা বাইক নিয়ে এসেছিস আমার খামারের মুরগি চুরি করতে? তোদের পেছনে দৌড়ে আমার এখন কোনো লাভ নেই, তোদের বুদ্ধি দিয়ে ধরতে হবে। বল্টু, তুই আবারও আমাকে ফেলে দিলি। সামনে তাকিয়ে বাইক চালাতে পারিস না? ওরে বাবা, ও মা গো। চুপ কর হারামজাদা, পিছনে তাকিয়ে বাইক চালাতে হবে না। ওই গর্জিলা আমাদের পিছন পিছন আসছে কিনা সেটা কে দেখবে বল? আমি কি জানতাম সামনে এত বড় একটা গাছ আছে? তবে মনে হচ্ছে গর্জিলাটা এখন আর আমাদের পিছু করছে না।
নাটরে, মুরগিগুলো যা ছিল না, খেয়ে খুব মজা পেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে ওই গর্জিলা এসে তো সমস্ত কিছু ভেস্তে দিয়েছে। চল চল, আবার যাবো ওই গর্জিলার মুরগি চুরি করতে। ঠিকই বলেছিস বল্টু, ওই গর্জিলার মুরগিগুলো খেয়ে খুব মজা পেয়েছি, আবারও যেতে হবে ওই গর্জিলার মুরগি চুরি করতে। নাট আর বল্টু যখন এসব কথা বলছিল ঠিক তখনই পেছন দিক থেকে চলে আসলো গর্জিলা। ওরে শয়তানবাজি শিয়ালের দল, একবার তো আমার মুরগি চুরি করে খেয়ে এসেছিস, আবারও প্ল্যান করছিস মুরগি চুরি করে খাওয়ার? দাঁড়া, তোদের মুরগি চুরি করে খাওয়া আমি বের করছি। এরপর গর্জিলা চুপি চুপি পেছন থেকে এসে নাট আর বল্টু শিয়ালের টুটি চেপে ধরলো। ওরে বাবারে, ওরে মাগো, ছেড়ে দাও ছেড়ে দাও। বল্টু, তোকে আগেই বলেছিলাম ওই গর্জিলার মুরগি চুরি করে খাওয়ার দরকার নেই, কিন্তু তুই আমার কথা শুনলি না। দেখ এখন আমাদের কি অবস্থা হলো। চুপ কর হারামজাদা, একটু আগেই তো বললি আবার যাবি মুরগি চুরি করতে, আর এখন আমার উপর দোষ চাপাচ্ছিস তাই না? মুরগির নাম শুনেই তো তোর জিভে জল চলে আসে, আর এখন বলছিস মুরগি চুরি করতে তুই যাবি না। আমি তোকে জোর করে নিয়ে গেছি তাই না? হারামজাদা কোথাকার, তোর মতো নেমক হারামকে আমার বন্ধু বানানোটাই ভুল হয়েছে। দুষ্ট বাজি শিয়ালের দল, তোরা আমার মুরগি চুরি করে খেয়েছিস, এখন আবার মুরগি খাওয়ার প্ল্যান করছিস? আজকে তোদের দুজনকে নিয়ে গিয়ে আমার খামারের পাশের গাছে বেঁধে রেখে পিটাবো। ওরে বাবারে, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না। ওরে বাবারে, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না। ছেড়ে দিব ভেবেছিস? তোদের কোনো ক্ষমা নেই, আজ এতটুকুই মারলাম, কাল সকাল হলে আবার পিটানো শুরু করব। এই বলে গর্জিলা তার গুহার ভেতরে চলে গেল। তো শিমুলতলে জঙ্গলে অনেক পশু পাখির সাথে এক টুনি পাখি বাস করত। টুনি পাখি জঙ্গলে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করে সে তার সংসার চালাতো। বেলুন নিয়ে যাও বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও। মা, ওই দেখো টুনি আন্টি বেলুন বিক্রি করছে, আমায় বেলুন নিয়ে দাও। বেলুন নিবে সোনা? আচ্ছা ঠিক আছে, চলো তোমার টুনি আন্টির কাছ থেকে আমি তোমাকে বেলুন নিয়ে দেই। বেলুন নিয়ে যাও বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও। টুনি, আমার মেয়েকে একটা বেলুন দাও তো। এক্ষুনি দিচ্ছি গর্জিলা দিদি, এই নাও তোমার বেলুন। টুনি, কত টাকা করে বেলুন বিক্রি করছো? একটা বেলুন 10 টাকা দিদি। এই নাও তোমার 10 টাকা। ঠিক আছে দিদি। বেলুন নাও বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও। টুনি, আমাকে একটা বেলুন দাও তো, আমার মেয়ে বেলুন দিয়ে খেলতে অনেক ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, এক্ষুনি দিচ্ছি, এই নাও বেলুন। তো টুনি, কত টাকা দিব তোমায়? 10 টাকা দাও বাঘিনী মামি, একটা বেলুন 10 টাকা করেই বিক্রি করি। যাক, আজ অনেক বেলুন বিক্রি করেছি, যাই এখন বাসায় যাই। বাসায় আবার আমার ছানাদেরকে একা রেখে এসেছি, ওদের জন্য খাবার দাবার কিছু কিনে নিয়ে বাসায় ফিরে যাই। এরপর সেদিনের মতো টুনি তার ছানাদের জন্য খাবার দাবার নিয়ে বাসায় চলে গেল। মা, এসেছো? আমাদের জন্য খাবার এনেছো? হ্যাঁ আমার সোনারা, তোমাদের জন্য খাবার এনেছি, এই নাও, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও।
বাচ্চারা তোমরা সাবধানে থেকো, আমি বেলুন বিক্রি করতে জঙ্গলে যাচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যেও। আর তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমরাও সাবধানে থাকবো। টুনি যেই না বেলুন নিয়ে চলে যেতে ধরে অমনি সেখানে এক শিয়াল চলে আসে। এই টুনি, কোথায় যাচ্ছিস? ভালোই ভালোই বলছি, তোর ছানাগুলোকে আমায় দে। আর যদি না দিস তাহলে তুই চলে যাওয়ার পর আমি কিন্তু গাছে উঠে তোর ছানাদেরকে খেয়ে ফেলবো। আরে এই শিয়ালটা আবার কোত্থেকে এলো? এখন তো মনে হচ্ছে বড় একটা বিপদে পড়ে গেলাম। কিরে টুনি, কি এত ভাবছিস? তোকে বললাম না তোর ছানাগুলোকে আমায় দে, তা না হলে কিন্তু আমি গাছে উঠে ঠিক তোর ছানাকে খেয়ে ফেলবো। তুই কি ভেবেছিস আমি গাছে উঠতে পারি না? আমি গাছে উঠার সমস্ত কৌশল শিখে নিয়েছি, এখন আমি গাছে উঠতে পারি। তুই এখন কি তোর ছানাদেরকে আমায় দিবি, নাকি আমি এখন গাছে উঠে তোর ছানাদেরকে পেরে নিব? এরপর টুনি অনেক ভেবেচিন্তে শিয়ালকে বলল, কি বলছো কি শিয়াল ভাই, তুমি পাখিদের মাংস খাবে? তুমি জানো না পাখিদের মাংস খুব তেতো হয়? তুই আমাকে আবুল তাবুল গল্প শোনাচ্ছিস? পাখিদের মাংস তেতো হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই তো গত সপ্তাহে আমি একটা পাখির মাংস খেলাম। পাখিদের মাংসের মতো সুস্বাদু মাংস আর কোনো প্রাণীর নেই, বুঝেছিস? আমাকে ওসব ভুজুম ভাজুম গল্প শুনিয়ে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি তো ছানা দুটোকে আমায় দিয়ে দে, আমি ওদেরকে খাবই। আরে শিয়াল ভাই, পাখিদের মাংস সুস্বাদু হয় সেটা তো আমি জানি, কিন্তু গত সপ্তাহে আমাদের বার্ড ফ্লু নামের এক রোগ হয়েছিল। সে বার্ড ফ্লু রোগের কারণে আমরা সকল পাখিরা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকে আমাদের সকল পাখির মাংস তেতো হয়ে গেছে। গত সপ্তাহে এক বাঘ আমার এক সহপাঠীকে খেয়েছিল আর খেয়ে বমি করে দিয়েছে। তাই তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, ভুলেও পাখিদের মাংস খেতে যেও না, তাহলে বমি করতে করতে কিন্তু মরেই যাবে। কি বললি? ভ্যাকসিন নিয়েছিস? তাহলে তো তোদেরকে খাওয়া যাবে না। তোদেরকে এখন খেলে সেই বার্ড ফ্লু রোগ তো আমারও হবে, কিন্তু এখন আমি কি খাবো সেটাই তো বুঝতে পারছি না। আরে কি খাবে মানে? সেটা নিয়ে তুমি চিন্তা করছো? শোনো, আমার কাছে এক শিকারের সন্ধান আছে। কি বললি? তুই শিকারের সন্ধান জানিস? বল বল, কোথায় গেলে এখন আমি শিকার পাবো? জঙ্গলের নদীর ধারে এক গাছের নিচে জঙ্গলের ভেতরে এক কুমির বড় বড় ডিম দিয়েছে। আমি কালকে ওই গাছে বিশ্রাম নিতে গিয়ে দেখেছি। তুমি যদি ওই কুমিরের ডিম কটা খাও তাহলেই তোমার পেট ভরে যাবে। বাহ টুনি, তুই তো দেখি খুব ভালো একটা খবর দিলি। কুমিরের ডিম এর আগেও আমি একদিন খেয়েছিলাম। কুমিরের ডিম খেতে খুব সুস্বাদু হয়। কুমিরের ডিম যা বড়, আর ওর ডিম খেয়েও পেট ভরে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ওই কুমিরের ডিম খেতে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। যাক বাবা, এই যাত্রায় মিথ্যা বলে পাজি শিয়ালের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু ওই পাজি শিয়াল গিয়ে যদি এখন কুমির দিদির ডিমগুলো খায় তাহলে তো কুমির দিদি অনেক কষ্ট পাবে। কুমির দিদির কতদিনের শখ, সে ডিম ফুটে ছানা বের করবে। এর আগেও কুমির দিদির ডিমগুলো কে জানি খেয়েছিল। না, ওই পাজি শিয়ালের হাত থেকে কুমির দিদির ডিমগুলো রক্ষা করতে হবে, আর ওই পাজি শিয়ালকেও একটা শায়েস্তা করতে হবে। এই বলে টুনি তার বেলুনগুলো নিয়ে সোজা উড়ে চলে গেল তার কুমির দিদির কাছে। কুমির দিদি, কুমির দিদি। আরে টুনি যে, তা অনেকদিন পর আসলে কি মনে করে? কুমির দিদি, বনের ভেতরে এক পাজি শিয়ালকে বলতে শুনলাম আজ নাকি সে তোমার ডিমগুলো এসে খেয়ে যাবে। আমি যে গাছের উপর থেকে ওর কথা শুনেছি ও সেটা বুঝতেই পারেনি, তাই তাড়াতাড়ি করে তোমাকে সাবধান করতে এলাম। কি বললি? ওই শিয়াল খাবে আমার ডিম? আজ ওই শিয়ালকে আসতে দে, ওই দুষ্ট পাজি শিয়ালকে আমি উচিত শিক্ষা দিব। তাহলে কুমির দিদি, তুমি একটা কাজ করো, তুমি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ো। যেই না ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ডিম খেতে আসবে অমনি তুমি খপাত করে ওই পাজি শিয়ালকে ধরে ফেলবে। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি দিয়েছিস টুনি। এরপর কুমির টুনির কথা মতো ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল।
কিছুক্ষণ পর দুষ্ট পাজি শিয়াল সেখানে চলে আসলো। আরে ওই তো কুমিরের ডিম, আর ডিমগুলো তো অনেক বড়। এই ডিমগুলো খেলেই আমার পেটটা একদম ভরে যাবে। যাই তাড়াতাড়ি ডিমগুলো খাওয়া শুরু করি। এই বলে যেই না শিয়াল কুমিরের ডিমগুলো খেতে যাবে, অমনি কুমির পেছন থেকে এসে শিয়ালকে খপাত করে ধরে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললো। দুষ্ট পাজি শিয়াল, তুই এসেছিলি আমার ডিম খেতে? খা এবার, বেশি করে খা। এখন তো নিজেই আমার পেটে গেলি। ধন্যবাদ টুনি, তোর জন্যই আমি আজ আমার ডিমগুলো বাঁচাতে পারলাম। ঠিক আছে দিদি, তুমি থাকো, আমি গেলাম। আমাকে আবার জঙ্গলে বেলুন বিক্রি করতে হবে। এই বলে টুনিও সেখান থেকে চলে গেল। যাক বাবা, অবশেষে বুদ্ধি দিয়ে ওই দুষ্ট পাজি শিয়ালকে মারতে পেরেছি। তা না হলে ওই দুষ্ট পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলতো। যাই এখন গিয়ে জঙ্গলে বেলুন বিক্রি করি। বেলুন নাও বেলুন, রঙিন শিমুলতলে জঙ্গলে এক গর্জিলার একটি মুরগির খামার ছিল। গর্জিলা তার মুরগির খামারের চারপাশে শক্ত করে বেড়া দিয়েছিল, এতে করে তার মুরগির খামারে কেউ ঢুকতে পারত না। ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট পাজি শিয়াল। ওফ, প্রতিদিন চোখ দিয়ে গর্জিলার ওই মুরগির খামারটা দেখি, কিন্তু আজ পর্যন্ত একটা মুরগি চুরি করেও খেতে পারলাম না। কতদিন থেকে আমার ইচ্ছে ওই গর্জিলার মুরগির খামার থেকে মুরগি চুরি করে খাবো, কিন্তু আমার এই ইচ্ছেটা আর পূরণ হলো না। মেটা গর্জিলা ওর মুরগির খামারের চারদিকে এমন ভাবে বেড়া দিয়েছে, ওই বেড়া টপকে ওই মুরগির খামারে প্রবেশ করা একদম অসম্ভব। তবে আমিও হাল ছাড়ছি না, যে কোনো একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। এই বলে শিয়াল ভাবতে লাগলো কি করে গর্জিলার মুরগির খামারের ভেতর ঢোকা যায়। ভাবতে ভাবতে দুষ্ট পাজি শিয়াল হঠাৎ একটি বুদ্ধি পেয়ে গেল। পেয়েছি একটা বুদ্ধি। আমি যদি আমার গুহার সামন থেকে মাটি খুঁড়ে গর্জিলার মুরগির খামারের ভিতর পর্যন্ত যেতে পারি, তাহলেই তো এই সুড়ঙ্গ পথ দিয়ে গর্জিলার মুরগিগুলো চুরি করতে পারবো। হ্যাঁ, এই বুদ্ধিটাই একদম ঠিক আছে। আজ থেকেই কাজে লেগে পড়ি। এই বলে শিয়াল মাটি খুঁড়তে থাকলো। মাটি খুঁড়তে খুঁড়তে শিয়াল এক সময় গর্জিলার মুরগির খামারের ভেতরে পৌঁছে গেল। এই তো খামারের ভিতর চলে এসেছি। এবার আমার মুরগি চুরি করা ঠেকায় কে? এখন থেকে প্রতিদিন এই সুড়ঙ্গ পথ দিয়ে গর্জিলার মুরগিগুলো চুরি করে নিয়ে যাব। ওই গর্জিলা তো বুঝতেই পারবে না। এখন তাড়াতাড়ি একটা মুরগি ধরে এই সুড়ঙ্গ পথ দিয়ে গুহায় চলে যায়। যেই না শিয়াল একটি মুরগিকে ধরে ফেললো, অমনি মুরগি চিৎকার শুরু করলো। ওরে থাম, এত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? ওরে বাবারে, এরা যা চিৎকার করছে এখন তো ধরা পড়ে যাব। মুরগির এমন চিৎকার শুনে গর্জিলা গুহার বাহিরে চলে আসলো, আর এসে দেখলো দুষ্ট পাজি শিয়ালটা তার মুরগি চুরি করছে। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার মুরগির খামারের ভেতর দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে আমার মুরগি চুরি করছিস? দাঁড়া, আজ তোর মুরগি চুরি করে আমি বের করছি। এরপর গর্জিলা দুষ্ট পাজি শিয়ালকে ধরে একটি গাছের ডালের সাথে ঝুলে বেঁধে রাখলো। এখন তো রাত হয়ে গেছে, তাই তোকে এখন কিছু করলাম না। কাল সকাল হলে তোকে বেদম পেটন পেটানো শুরু করব। এই বলে গর্জিলা ওর গুহায় চলে গেল। এদিকে ওই জঙ্গলেরই হালুম বাঘ শিকারের খোঁজে ঝুলন্ত শিয়ালের সামন দিয়ে যাচ্ছিল। কিরে বল্টু ভাগ্নে, তুই এখানে এভাবে ঝুলে আছিস কেন? কি হয়েছে তোর? আর বলো না মামা, ওই গর্জিলার একটা মেয়ে আছে না, ওই গর্জিলা আমাকে বলছে ওর মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু আমি ওর মেয়েকে বিয়ে করতে রাজি হইনি বলে ওই গর্জিলা আমাকে এভাবে গাছের ডালে ঝুলিয়ে রেখে গেছে। বলে গেছে সারা রাত ধরে ভেবে সকালে যেন আমি বিয়ে করতে রাজি হয়ে যাই। কিন্তু মামা, আমি কিছুতেই গর্জিলার মেয়েকে বিয়ে করব না। কি বলছিস কি ভাগ্নে? এ তো অনেক খুশির সংবাদ। গর্জিলার মেয়েকে বিয়ে করলে ওর মুরগির খামারটা তো তোরই হয়ে যাবে, তখন বেশ মজা করে মুরগি খেতে পারবি। আরে ধুর মামা, ওসব বিয়ে শাদী আমার দ্বারা হবে না। আমি একা আছি, খুব ভালো আছি। ওসব বিয়ে শাদী আমি করতে চাই না মামা। বিয়ে শাদী আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। শিয়ালের এমন কথা শুনে হালুম বাঘের মনে লোভ জন্ম নিল।
তখন হালুম বাঘ মনে মনে বলল, আরে এই পাজি শিয়ালটা তো দেখছি আসলেই অনেক বোকা। ও যদি গর্জিলার মেয়েটাকে বিয়ে করে তাহলে খামারটা তো ওরই হয়ে যায়, তখন যখন খুশি এই খামার থেকে মুরগি খেতে পারবে। এত কষ্ট করে তো আর শিকার ধরতে হবে না। আর ওই গর্জিলা যা শক্তিশালী, ওর প্রভাবে এ জঙ্গলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারতো, তখন তো ওকে কেউ কিছু বলার সাহস পেত না। কিন্তু এই বোকা শিয়ালটা তো বিয়ে করতেই চাচ্ছে না। আচ্ছা যাই হোক, না করলে না করুক, এই সুযোগটা আমারই কাজে লাগাতে হবে। কি ব্যাপার মামা, তুমি যে আর কোনো কথা বলছো না? বিড়বিড় করে কি সব বলছো? আসলে বলছিলাম কি ভাগ্নে, তুই তো ওই গর্জিলার মেয়েটাকে বিয়ে করতে চাস না। ওই গর্জিলার মেয়েটাকে আমি বিয়ে করব, তুই একটা ব্যবস্থা করে দে। আরে মামা, এখানে ব্যবস্থা করার কি আছে? এই যে দড়িটা দেখতে পাচ্ছ না, যেটাতে আমাকে ঝুলিয়ে রেখেছে, তুমি এই দড়িটা থেকে আমাকে খুলে দাও। তারপরে তুমি এই দড়ির সাথে ঝুলে থাকো, দেখবে কাল সকালে এসে ওই গর্জিলা তোমার সাথেই ওর মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে। বাহ 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 বাহ, তোর তো দেখছি দারুণ বুদ্ধি। এই বুদ্ধি তো আমার মাথাতে আসেনি, এই জন্যই তোকে সবাই শিয়াল পণ্ডিত বলে ডাকে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোকে খুলে দিচ্ছি, কিন্তু খুলে দেওয়ার পর তুই কিন্তু কোথাও যাস না, আমাকে আবার ওই দড়ির সাথে ঝুলিয়ে দিয়ে যাস। আরে মামা, তুমি যে কি বলো না, আমি কেন যাব? আমি তো এই সুযোগটারই অপেক্ষা করছিলাম। আমি তোমাকে অবশ্যই গাছটার সাথে ঝুলিয়ে দিয়ে যাব। এখন তুমি তাড়াতাড়ি আমাকে খুলে দাও তো। এরপর হালুম বাঘ গাছের সাথে বাঁধা সেই শিয়ালের দড়িটা খুলে দিল। মামা, কাল সকালে ওই গর্জিলা এসে 2-4টা মার দিতে পারে, তুমি কিন্তু কিছু বলতে যেও না, বুঝলে? মার দেওয়ার পরে কিন্তু গর্জিলা ওর মেয়ের সাথে তোমার বিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে তো আমি জানি। ওর মেয়েটাকে বিয়ে করার জন্য মেরে মেরে রাজি করাবে, তাই না? সমস্যা নেই, আমাকে যত মারে মারুক, তবু আমি ওর মেয়েকে বিয়ে করবই করব। আমাকে কি তুই অত বোকা পেয়েছিস যে আমি অল্প একটু মারেই রেগে যাব? আরে কি বলো হালুম মামা, তোমাকে আবার কে বোকা বললো? তোমার মতো তো চালাক প্রাণী এ জঙ্গলের দ্বিতীয় আর একটাও নেই। আচ্ছা ঠিক আছে মামা, তুমি এখানে ঝুলে থাকো, আমি আসি। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে সকাল হতেই গর্জিলা একটি লাঠি হাতে নিয়ে গাছের নিচে চলে আসলো। আরে আরে, এখানে তো একটা শিয়াল বেঁধে রেখেছিলাম, এই বাঘটা আবার কোত্থেকে এলো? নিশ্চয়ই বাঘটা চালাকি করে শিয়ালকে তাড়িয়ে দিয়েছে আমার সাথে লড়াই করার জন্য। দাঁড়া, আজকে তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে গর্জিলা লাঠি দিয়ে জোরে জোরে বাঘকে মারতে থাকলো। গর্জিলার এমন মার খেয়েও বাঘ মনে মনে বলে, শিয়াল পণ্ডিত তো বলেছিল এই গর্জিলা এসে প্রথমে মারবে। আচ্ছা ঠিক আছে, মারতে থাকুক, আমি কোনো কিছু না বলে মার খেতে থাকি। মারা শেষ করে ঠিকই ওর মেয়ের সাথে আমার বিয়ে দিবে। ওরে বাবারে, এ তো দেখছি অনেক মারছে, মারতে মারতে তো আমাকে রক্তাক্ত করে ফেলেছে, এখনো তোর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে না। মনে হচ্ছে ওই পাজি শিয়ালটা আমাকে বোকা বানিয়েছে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এরপর বাঘ দড়ি ছিঁড়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ওরে বাবারে, আমি আর কোনোদিন বিয়ে করব না, আমার বিয়ে করার শখ একদম মিটে গেছে। ওই পাজি শিয়ালটাকে এখন আমার খুঁজে বের করতে হবে। ওই পাজি শিয়ালটা আমাকে ফাঁদে ফেলে এখান থেকে পালিয়ে গেছে, ওকে আমার খুঁজে বের করতেই হবে। এই বলে বাঘ বল্টু শিয়ালকে জঙ্গলের ভেতর খুঁজতে লাগলো। তো বন্ধুরা, হালুম বাঘ যদি ওই পাজি দুষ্টু বল্টু শিয়ালকে খুঁজে পায়, তাহলে হালুম বাঘ বল্টু শিয়ালের কি হাল করতে পারে তা যদি তোমরা জানতে চাও, তাহলে বাঘ শিয়ালের প্রতিশোধ গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কি ধরনের গল্প দেখতে চাও তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।